এভাবে গরু বা ছাগল যেভাবে জবাই করে খন্ড খন্ড টুকরা টুকরা করা সেটি করা হয়েছে, সেটি আমি একজন সাধারণ মানুষ অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা হিসেবে বা আমি একজন আইনজ্ঞ হিসেবে আমি কোনোভাবেই এটি সমর্থন করতে পারি না বা এটা সমর্থন করা কারোরই উচিত নয়। জনসভায় বলেছিল যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন একটা গুন্ডা বাহিনী, একটা সন্ত্রাসী বাহিনী, একটা খনি বাহিনী। আমি ক্ষমতায় গেলে আমি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ডিজলভ করে দিব। যদিও উনি 2009 সালে ক্ষমতায় আসার পরে তিনি তার প্রতিজ্ঞা অথবা তার যে নির্বাচনী ওয়াদা উনি রক্ষা করেন নাই। আনার বা আনারুল আজিম আনার অথবা যারা ওই সময় যাদেরকে ক্রস ফায়ার দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, তখন কিন্তু আমার কারণে আমি যতদিন ঝিনাইদহ জেলার দায়িত্বে ছিলাম ততদিন পর্যন্ত আমি জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে আমি কাউকে ক্রস ফায়ার দেই নাই এবং আমি আমার অধীনস্থ কাউকে ক্রস ফায়ার দেবার অনুমতিও প্রদান করি না। আপনি যেমনটি পত্রপত্রিকায় আমাদের ঝিনাইদহ 4 আসনের সাবেক এমপি আনারুল আজিম আনার, ওনার সম্পর্কে পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে যেগুলো তথ্য আপনি পেয়েছেন বা আমরা পেয়েছি বা আমরা পাচ্ছি, এটা মোটামুটি কম বেশি সত্য সত্য। এবং উনি মূলত কালীগঞ্জ কালীগঞ্জ এবং কোটচাঁদপুরের আসনের এমপি এবং ওনার ওনার কর্মজীবন মূলত শুরু হয়েছিল চোরাচালানি এবং চোরা কারবারির মাধ্যমে, এবং ভারত থেকে উনি স্বর্ণ থেকে শুরু করে যে সমস্ত পণ্য ভারত থেকে বাংলাদেশে আমদানি হয় এবং বাংলাদেশ থেকে যেগুলো রপ্তানি হয়, এই সমস্ত পণ্য বিশেষ করে স্বর্ণ স্মাগলিং এর সাথে তার নাম শোনা যায় যে এটার সাথে সে জড়িত ছিল। এবং আজকে দেখেন, আজকে প্রথম আলো পত্রিকার যে বড় একটা যে নিউজ করেছে আনারুল আজিম আনার সম্পর্কে, এবং সেখানে বিস্তারিত লিখেছে, এটি আমার বক্তব্য না, এটা প্রথম আলোর আজকের পত্রিকার বক্তব্য। সেখানে বলেছেন যে 2007 সালে আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল তার বিরুদ্ধে নোটিশ জারি করেছিলেন, যেটা কি বলা হয় ওই যে রেড নোটিশ। এই যে ওই যে রেড নোটিশ, ওই যে নোটিশটা জারি করা হয়েছিল এবং রেড নোটিশের মাধ্যমে বাংলাদেশ পুলিশও তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছিল এবং তাকে পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ওই সময় কিন্তু খুঁজছিল 2007 সালে, এবং তখন সে পলাতক ছিল। এবং এই আন্তর্জাতিক বা ইন্টারপোল, ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ যখন তাকে হুলিয়া জারি করে এবং তাকে খুঁজতে থাকে, তাকে যখন পাওয়া যায় না, সেই ক্ষেত্রে 2008 সালে চুয়াডাঙ্গা আদালত থেকেও কিন্তু তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়, ওয়ারেন্ট জারি করা হয়। এবং ভাগ্যক্রমে হোক আর দুর্ভাগ্যক্রমে হোক আর সৌভাগ্যক্রমে হোক, আমি ওই সময় ঝিনাইদহ জেলার এসপি ছিলাম। 111 এর স্টার্টিং এর সময় 2007 সালে যখন 111 হলো, এবং 2007 সালে জানুয়ারি থেকে আমি ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলাম। হাসিনা আক্তার, আপনি যেমনটি জানেন যে আনারুল আজিম আনারের যে হত্যাকাণ্ড এবং যেভাবে তাকে হত্যা করা হয়েছে, এটি আসলে কোনো সমর্থনযোগ্য না। মানে যত বড়ই অপরাধী হোক না কেন, তার আইনের অধিকার পাওয়ার অধিকার আছে, এবং তাকে যদি মৃত্যুদণ্ড প্রদান করতে হয় তাহলে সেক্ষেত্রে জুডিশিয়াল প্রসেস ফলো করেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত এবং মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। বাট তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এভাবে গরু বা ছাগল যেভাবে জবাই করে খন্ড খন্ড টুকরা টুকরা করা সেটি করা হয়েছে, সেটি আমি একজন সাধারণ মানুষ অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা হিসেবে বা আমি একজন আইনজ্ঞ হিসেবে আমি কোনোভাবেই এটি সমর্থন করতে পারি না বা এটা সমর্থন করা কারোরই উচিত নয়। তবে আপনি যেমনটি বললেন তার অতীত জীবন, 2007 সালে যখন আমি ঝিনাইদহের এসপি হিসেবে আমি দায়িত্ব গ্রহণ করি, ওই সময় কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 2004 সালে যখন অপারেশন শুরু হলো, আপনার হয়তো খেয়াল আছে 2004 সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যে ক্রস ফায়ারটা শুরু করে বিএনপি, ইনস্টিটিউশনালি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে একটা আনঅফিসিয়ালি লাইসেন্স দিয়ে দেয় মানুষ হত্যা করার। এবং তখন বিএনপির যারা দলীয় কর্মী দুষ্ট প্রকৃতির ছিল তাদেরকে দিয়ে মূলত এই হত্যাকাণ্ড গুলো স্টার্ট হয়, এবং এটা জনগণের ব্যাপক সাড়া অর্জন হয়। এবং এর পরবর্তীতে 2005 বা 2006 সালের দিকে যারা আওয়ামী লীগের দুষ্ট প্রকৃতির লোক ছিল তাদেরও ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়। এটি তখন শেখ হাসিনা, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, উনি একাধিকবার তখন জনসভায় বলেছিল যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন একটা গুন্ডা বাহিনী, একটা সন্ত্রাসী বাহিনী, একটা খনি বাহিনী। আমি ক্ষমতায় গেলে আমি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ডিজলভ করে দিব। যদিও উনি 2009 সালে
ক্ষমতায় আসার পরে তিনি তার প্রতিজ্ঞা অথবা তার যে নির্বাচনী ওয়াদা উনি রক্ষা করেন নাই। এখন আমি কেন এই কথাটা বললাম বা কেন এই কথাটা বলতে চাচ্ছি, সেটা হলো 2007 সালে আমি দায়িত্ব নেওয়ার পরে তখন কিন্তু ক্রস ফায়ারের যেহেতু একটা মহাসমারোহ, এবং বিএনপি ক্ষমতাচ্যুত হওয়ার পরে 111 গভর্নমেন্ট যখন আসলো, এবং ওনারাও কিন্তু ক্রস ফায়ার থেকে পিস পা সরে আসে না, কারণ এটি একটা মজা, মানে যে সরকারই আসে তার অপোজিশন পার্টিকে হত্যা করা এটি একটা মজা। তখন মোটামুটি পুলিশ বাহিনী বা পুলিশ কর্তৃপক্ষ বা রেপিটেশন ব্যাটালিয়নের কর্তৃপক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে যে কয়জনকে ক্রস ফায়ার ঝিনাইদহতে দেওয়া হবে, আনার ওয়ান অফ দ্য লিস্টেড, এবং শুধু লিস্টেড না, উনি টপ লিস্টেড ছিলেন, এবং মোটামুটি সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে তাকে ধরতে পারলে বা তাকে ধরা হলে অ্যান্ড হি উইল বি গিভেন ক্রস ফায়ার। তবে ওই সময় আমি ঝিনাইদহ এসপি থাকার সময় হঠাৎ করে আমার মাইন্ডে একটা পরিবর্তন আসে, এবং আমি তখন একটা সিদ্ধান্ত গ্রহণ করি। মানে যেহেতু আমার সময় কম, আমি এত ডিটেলস আমি বলতে চাচ্ছি না, সেটা বলতে চাচ্ছি না, হয়তো আপনি আমাকে এত সময়ও দিবেন না। ওই ক্ষেত্রে আমি তখন একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে মানে আমার একটা সিদ্ধান্তে যদি আমি কাউকে ক্রস ফায়ার দেই বা আমি কাউকে যদি হত্যা করি, এটি আমাকে আল্লাহ তাআলা এই ক্ষমতা আমাকে দেয় নাই, রাষ্ট্র আমাকে এই ক্ষমতা দেয় নাই, এবং আমাকে রাষ্ট্রীয় আইনও এই ক্ষমতা দেয় নাই। যদি সে যত বড় ধরনের অপরাধী হোক না কেন, হিনিয়াস অপরাধী হোক না কেন, আমি পুলিশ কর্মকর্তা, আমি পুলিশের এখানে কমান্ডার, আমার দায়িত্ব হলো অপরাধীকে ধরে আদালতে সোপর্দ করা, এবং আদালত এটা আইন প্রক্রিয়ার মাধ্যমে তাকে যদি প্রয়োজন পড়ে তাকে মৃত্যুদণ্ড প্রদান করতে পারে। কিন্তু এটা তো আমার কাজ না, এটা আমার কোনো দায়িত্ব না। এরপর থেকে আমি এটা সরে আসি, এবং আমি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কর্তৃপক্ষকে তখন আমি জানিয়ে দিই যে আমার পক্ষে ক্রস ফায়ার এটা সমর্থন করা সম্ভব না, কারণ এটি সমর্থনযোগ্য না, কারণ এটা আল্লাহ তাআলাও আমাকে এই ক্ষমতা দেয় নাই, আমাকে রাষ্ট্রীয় আইনও আমাকে এই ক্ষমতা দেয় না। তবে সরকার যদি আমাদেরকে সাইলেন্টলি এই ক্ষমতা দিয়ে থাকে, সেটিও আমি সরকারের এই অবৈধ আদেশ আমি মানতে অপারগ। সরকার যদি কাউকে ক্রস ফায়ার দিতে চায়, তাহলে সরকারের হাতে ক্ষমতা আছে, তার একটা সামারি ট্রায়ালের মাধ্যমে তারা খুব অল্প সময়ে এই সমস্ত হত্যাকাণ্ড ঘটাতে পারে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে। এই কারণে পরে কিন্তু আর এই আনার বা আনারুল আজিম আনার, অথবা যারা ওই সময় যাদেরকে ক্রস ফায়ার দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, তখন কিন্তু আমার কারণে আমি যতদিন ঝিনাইদহ জেলার দায়িত্বে ছিলাম ততদিন পর্যন্ত আমি জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে আমি কাউকে ক্রস ফায়ার দেই নাই, এবং আমি আমার অধীনস্থ কাউকে ক্রস ফায়ার দেবার অনুমতিও প্রদান করি নাই। না, ক্রস ফায়ারের সিদ্ধান্তটা হয়েছিল এই কারণে, আপনাকে তো বুঝতে হবে যে উনি ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশনেরও কিন্তু ওই যে রেড নোটিশ প্রাপ্ত ছিলেন। তো তার মানে ওনার অপরাধের মাত্রা এবং অপরাধের ব্যাপ্তি শুধু বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ ছিল না, উনি তো একটা আন্তর্জাতিক চোরাচালানির ওই যে নেতা ছিলেন। তা আন্তর্জাতিক চোরাচালানি নেতা হবার কারণে হয়তো ভারতেও তার বিরুদ্ধে অনেক মামলা ছিল, বাংলাদেশের আদালতেও মামলা ছিল। এই কারণে তার এই ব্যাপ্তিটা জাতীয় পর্যায় থেকে এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যায়, এবং আন্তর্জাতিক পুলিশ অর্গানাইজেশন থেকেও তার বিরুদ্ধে নোটিশ জারি করা হয়, এবং এই কারণেই মূলত তার বিরুদ্ধে তাকে ক্রস ফায়ার দেওয়ার সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছিল। বাট আমি যেহেতু এটা নীতিগতভাবে এগ্রি করি নাই, এই কারণে আমি যতদিন ছিলাম ততদিন এটা হয় নাই। এর পরবর্তীতে তো আওয়ামী লীগ 2008 সালে পাওয়ারে আসার পরে পাওয়ারে আসলো, তখন উনি হঠাৎ করে 2009 সালে শুনলাম উপজেলা চেয়ারম্যান হয়ে গেলেন, এবং যদিও 2008 সালে উনি নির্বাচনে নমিনেশন চেয়েছিলেন, কিন্তু ওই সময় তার এই সমস্ত বিতর্কিত ভূমিকার কারণে তখন আওয়ামী লীগের পক্ষ থেকে দলের পক্ষ থেকে তাকে 2008 সালে নমিনেশন দেওয়া হয় নাই। তবে 2009 সাল থেকে উনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন, এবং 2014 সালে যেটা বিনা ভোটে এমপি, এবং 2008 সালে 2018-তে দিনের ভোট যেটা রাতে হলেন সেটার এমপি, এবং 2024 সালে এই যে আমাদের 5% ভোটের যে এমপি। ভার্চুয়ালি উনাকে এমপি বলা হচ্ছে, আসলে তো উনি এমপি না, উনি খাতা কলমে এমপি বা এমপি হিসেবে শপথ নিয়েছেন, এই জন্য উনাকে এমপি বলা হচ্ছে। বাট উনি 3বারের এমপি, 3বারের কোনোবারই উনি জনগণের ভোটে নির্বাচিত এমপি নয়। এবং ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর এবং আমাদের ইন্ডিয়ার অ্যাডজেসেন্ট যে জেলাগুলো আছে, আপনার অবগতির জন্য এবং আপনার মাধ্যমে একটু জনগণকে অবহিত করি, যেহেতু আমি পুলিশ বাহিনীতে চাকরি করে এসেছি, সেনাবাহিনীতেও কিছুদিন ছিলাম। আপনার ইন্ডিয়ার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে,
কোন জেলা কিন্তু আওয়ামী সমর্থিত না এবং তারা কিন্তু এন্টি ইন্ডিয়ান। আপনি 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 যদি শুরু করেন নিচ থেকে খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, আপনার আপনার রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, আপনার মানে কোনো একটা জেলাতে আওয়ামী লীগের কিন্তু আধিক্য নাই এবং সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ কখনোই এই সমস্ত জায়গা থেকে এমপি হতে পারবে তিনবার না। কিভাবে এরকম একটা ব্যক্তি ইন্টারপোল থেকে যাকে ইয়ে করা হয়েছে সে তারপরে ক্রস মাইনেতে কিভাবে উনি তিনবার নমিনেশন পেলেন? না, আপনার এই প্রথম আলো যে পত্রিকায় এখানেই দেখেন আপনি প্রায় 4,000 কোটি টাকার মতো একটা একটা ওই যে লেনদেন হয়েছিলেন এবং 2008 সালে অন 11-এর আগেও কিন্তু 2,000 কোটি টাকার একটা ওই যে লেনদেনের কারণেও তাকে পুলিশ খুঁজছিল, আন্তর্জাতিক আন্তর্জাতিক পুলিশ অর্গানাইজেশনও তাকে খুঁজছিল। তো যেহেতু তার টাকার পরিমাণ এত বেশি ছিল, আর আমাদের দেশে তো বড় যে দুইটা রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ, সেখানে তো পয়সা দিলে টাকা দিলে তো আপনার নমিনেশন কেনা যায়। শুধু আমি আওয়ামী লীগের কথা বলছি না, বিএনপির ক্ষেত্রেও এগুলো ঘটে থাকে যে বড় দুটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ আছে যে তাদেরকে যদি আপনি বড় অ্যামাউন্টের টাকা দিতে পারেন তাহলে আপনার রাজনৈতিক পরিচয় কি এটা ইম্যাটেরিয়াল। দেখা যাচ্ছে যে একটা এলাকা থেকে, মানে একটা এলাকায় 20 বছর ধরে রাজনীতি করেছে, 30 বছর ধরে রাজনীতি করেছে, কিন্তু হঠাৎ করে কেউ একটা পয়সা দিয়ে দিল বা আওয়ামী লীগের ফান্ডে বড় একটা টাকা দিয়ে দিল, অথবা শেখ হাসিনার ফ্যামিলির কাউকে বড় একটা অ্যামাউন্টের টাকা দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে সে নমিনেশন পেয়ে গেল। আপনার আমি সম্ভবত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ওনার সাথে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের খুব ভালো সম্পর্ক, এবং আমাকে একটা মাধ্যম থেকে জানার চেষ্টা করা হয়েছিল যে আমাদের ওই যশোরের শাহিন চাকলাদার যিনি এমপি, এবং এবং ওই যে মাগুরার এমপি সাইফুজ্জামান শেখর, এই সাইফুজ্জামান শেখর এবং শাহিন চাকলাদারের সাথেও তার ব্যবসায়িক সম্পর্ক ছিল, এবং শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের সাথেও তাদের এই ব্যবসায়িক সম্পর্ক ছিল।